আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। শ্মশানের রাত এবং গল্প পাঠে আমি গোপীনাথ। শুরু হচ্ছে আজকের গল্প, শ্মশানের রাত। বন্ধুত্বের তুলনা শুধু বন্ধুত্বই হতে পারে। যে কোনো পরিস্থিতিতে সুন্দর মানিয়ে তোলে এই বন্ধুত্ব। জীবনে ভালো বন্ধুত্বের ছায়া না থাকলে সে আর জীবন কি হলো। কখনো কখনো এই ভালো লাগার সীমানা অতিক্রান্ত হয়ে যায়। তখন মনে হয় এই বন্ধুত্ব চাই না, যেটা ছিল সেটাই ভালো, তার বাইরের আর কিছু মূল্য নেই। তাই সেই দুই বন্ধুর কাহিনী নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প, শ্মশানের রাত। আমার ছোটবেলা কেটেছে নদিয়া জেলার এক গ্রামে। ইলেকট্রিসিটি পৌঁছালেও আধুনিকতা খুব একটা বেশি পৌঁছায়নি। গ্রাম্য পরিবেশ, খোলা মাঠ, নদীর ধার, স্কুল কলেজ পালিয়ে আড্ডা দিয়ে বেশ নির্বিঘ্নেই ছিলাম। কিন্তু সেটা বেশি দিন টিকলো না। একবার বর্ষাকালে কি একটা অজানা জ্বর আমাদের গ্রামে দাবানলের মতন ছড়িয়ে পড়ল। বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়লেও কয়েকজনের মৃত্যু হলো। তখন অল্প বয়স, আমি আর আমার কয়েকজন বন্ধু প্রবীণ, অসীম আর কোলা ঘুরে ঘুরে গ্রামের মানুষজনের খোঁজ খবর নিতাম, বিপদে আপদে পাশে দাঁড়াতাম। তখনও ওই তল্লাটে চিকিৎসার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার বন্দোবস্ত আমরাই করতাম। যাক ভাগ্যিস আমরা কেউ অসুস্থ হয়ে পড়িনি সেই জ্বরে থাকায়। একদিন খবর পেলাম প্রবীণদের পাড়াতে একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটা আমাদেরই বয়সী, নাম অমল। আমাদের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও তার কারণ ছেলেটা প্রবীরের বেশ কাছের বন্ধু। তার কারণ হচ্ছে প্রবীণদের বাড়ির কাছাকাছি বাড়ি, ছোট থেকেই একসাথেই বড় হয়েছে। তাই খবর পেয়ে দৌড়লাম। পৌঁছে দেখি ওদের বাড়ির সামনে প্রবীণ দাঁড়িয়ে। আমাদের দেখে গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, না রে, কিছু করার নেই রে। ডাক্তার একরকম জবাব দিয়ে দিয়েছে। এই মাত্র দুদিনের মধ্যেই গোটা ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেল রে। ওর বাবা মা নেই, আর দাদারাও ওর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ একটা গ্রাহ করেনি। এখন আর দৌড়াদৌড়ি করে কি লাভ। তোরা এখন বাড়ি চলে যা, কিন্তু তৈরি থাকিস, শ্মশানে যেতে হতে পারে। আমরা এইসব কথা শুনেও প্রবীরকে ছেড়ে এলাম না। ওখানেই সবাই বসে রইলাম। সন্ধে নাগাদ অমল চলে গেল, আর শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। একটানা 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি হবার পর যখন চারপাশ শান্ত হলো, তখন অমলের দাদারা বেরিয়ে এসে বললেন ওকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা উঠে দাঁড়িয়ে বললাম, এই তো আমরা আছি। তাজ্জব ব্যাপার, ওর বাড়ির থেকে কেউ আর এলো না। আমরা 4 জনই এলাম, ওর পাড়া থেকে আরো 2 জন এলো সঙ্গে। আমরাই খাট কাঁধে নিয়ে শ্মশানে হাজির হলাম। সেটা আবার আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। তখন ইলেকট্রিক চুল্লির বালাই নেই, কাঠই ভরসা। প্রথমে ভয় হয়েছিল এই বৃষ্টির দিনে কাঠ পাবো তো। গিয়ে দেখলাম সেই সমস্যা নেই। বৃষ্টি হবার জন্যই বোধহয় চারপাশ খা খা করছে। একটা লোক ঘুমটির মধ্যে বসেছিল, দেখে মনে হচ্ছে সে নেশা করে চুর হয়ে রয়েছে। কোনো রকমের ব্যবস্থা করে দিয়ে আবার ঘুমটির মধ্যে ঢুকে গেল। দাহ করার জায়গাটা নদীর কাছেই এবং শ্মশানের মূল রাস্তা ওই গুমটি থেকেই বেশ দূরে। লোকটা গুমটিতে যাওয়ার আগে জোরালো গলায় বলে গেল,
1.5 ঘন্টা পরে যেন তাকে ডেকে দেওয়া হয়। চিতায় তোলার পর বাকি দুজন চলে গেল, আর থেকে গেলাম আমরা 4জনই। কবির খানিকটা চুপ করে বসে থেকে হঠাৎ অমলের দাদাদের গালাগালি দিতে আরম্ভ করলো। বলল, আজকের পর ভাইকে আর কোনোদিন দেখতে পাবে না। তাও আবার বৃষ্টির দোহাই দিয়ে লোকগুলো এলো না, এদের মানুষ বলা যায় না। আমরা সবাই প্রবীণকে শান্ত করবার চেষ্টা করছিলাম। এবার দেখলাম ও হঠাৎ কেঁদে উঠে বলল, কেন তুই ওকে আমি চিনি রে, ওর সাথে আমার বদমাইশি হাতে করি, সিগারেটের প্রথম টান পর্যন্ত ওর সাথে দিয়েছি। ছেলেটা পড়াশোনাতে ভালো ছিল না, অল্প বয়সে এদিক ওদিক ছোটখাটো চাকরি করতো বলে বাড়িতে ওর মান সম্মান ছিল না। ওর মা বাবা চলে যাওয়ার পর তো আরোই না। প্রবীণ নিজের মনে অনেক কথা বলছিল। আমরা ওকে শান্ত করার জন্য বললাম, চল ভাই চা খেয়ে আসি। আমাদের সবারই অনেক ধকল গিয়েছে। প্রবীণ যেতে চাইল না, যদিও বলল, অমলের সঙ্গেই থাকি, আর তো কোনোদিন দেখা হবে না, তোরা বরং চা খেয়ে আয়, আর যদি পারিস তো আমার জন্য একটু নিয়ে আসিস, আর আর কটা সিগারেট দিয়ে যা। ভোলা কয়েকটা সিগারেট বার করে প্রবীণের হাতে দিল, আর আমরা বললাম, তুই এখানে বস, আমরা এক্ষুনি ঘুরে আসছি। দাহ করার জায়গা থেকে চায়ের দোকান 5-7 মিনিটের হাঁটা পথ। তার সুবিধে একটাই, এই চায়ের দোকানটা সারা দিন সারা রাত খোলা থাকে। আমরা গেলাম সেখানে। তখন রাত 1টা পেরিয়ে গিয়েছে। চায়ে কয়েক চুমুক দেবার পরই অসীম বলল, একটা ভুল হয়ে গেল রে, প্রবীণকে একা ছেড়ে আসাটা উচিত হলো না। একই শ্মশান, তার উপর চারপাশে কেউ নেই, তার উপর এরকম দুর্যোগের রাত। চল আমরা বরং ফিরেই যাই। কয়েক চুমুকে চা শেষ করে প্রবীণের জন্য ভাঁড়ে চা নিয়ে আমরা আবার পা চালালাম। চারপাশ কাদায় ভীষণ পিছল হয়েছিল, তাই সাবধানে পা ফেলে একটু যেতে সময় লাগলো। গুমটির ঘরের পাশ দিয়ে যাবার সময় দেখলাম সেই লোকটা অঘরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ডাকলে ঘুম ভাঙবে তো? আরো কিছুটা দূরে গিয়ে দেখি চিতা তখনও জ্বলছে, আর প্রবীণ তার পাশে শুয়ে আছে। দূর থেকে দেখেই মনে হলো কোনো একটা গোলমাল হয়েছে, কারণ মানুষ এইভাবে ঘুমোয় না। প্রবীণের মুখ মাটির দিকে, হাত পা ছড়ানো, নোংরা জল কাদার মধ্যেই ও শুয়ে আছে। ওর মতন ফিটফাট মানুষ এই রকম কাজ কখনো করবে না। তখনই আমরা এক দৌড়ে গিয়ে দেখি সে তখনও সেইখানে ঘুমোচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে। চারপাশে কেউ নেই। কি করি? বোতল থেকে জল নিয়ে বেশ কয়েকবার ঝাপটা মারতেই প্রবীণ দেখছি ধর্মরি উঠে বসলো। তারপরে আমাদের দেখেই একটা আর্তনাদ করে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। ভাগ্যিস আমি শক্ত করে ওকে ধরেছিলাম। ওকে নিরস্ত করার জন্যই আমরা সবাই বললাম, প্রবীণ প্রবীণ দেখ, আমরা তোর বন্ধু, আমাদের চিনতে পারছিস না? দেখ, আমি অসীম, ভোলা। প্রবীণ চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। আমরা কিছু জিজ্ঞেস করলাম না, তার কারণ জানতাম ও নিজেই ঘাতস্থ হয়ে সব বলবে। সেটাই হলো। মিনিট 15-20 পরে প্রবীণ বলল, তোরা এখান থেকে চলে যাওয়ার পর আমি 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 এইখানেই বসেছিলাম রে, এইখানেই। আমার না ভয় লাগছিল না, কিন্তু মনটা বেশ ভারী লাগছিল। একটা সিগারেট ধরাবো বলে পকেট থেকে দেশলাইটা বের করেই জ্বালাবার চেষ্টা করেও পারছিলাম না। হ্যাঁ রে, হঠাৎ একটা শব্দ হলো, যেন আগুনে কয়েক ফোঁটা জল পড়েছে। আর তখনই আমি ঘুরে তাকিয়ে দেখি কাঠের এক পাশটা মাটিতে পড়ে গিয়েছে, আর 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 অমল ওরকম আধপোড়া চেহারা নিয়ে উঠে বসেছে। আর আর
আর হাতটা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। আর 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 নখগুলো নখগুলো আরো বড় বড় হয়ে যাচ্ছে। আর 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 আমার আমার সিগারেটটা ও ও ধরিয়ে দিতে চায়। আর ওর হাতটা ওর হাতটা আমার দিকে এগিয়ে আসছিল রে। বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর। ওই ওই এক ভঙ্গিমায় হাতের হাতের আঙুলে আগুন আর মাংসের চামড়া সব তখন এক হয়ে গিয়েছে। বিভৎস দৃশ্য। আর আমি নিশ্চিত যে ও আমার সিগারেট ধরিয়ে দিতে আসছিল। ওই দেখ, ওই দেখ, আশেপাশে কাঠ ছিটকে পড়েছে। আমরা তাকিয়ে দেখলাম আশেপাশে কাঠ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু সেটা আগুনের ধাক্কাতেও হতে পারে, প্রবীণ আরো বলল। আর আর ও না কেমন একটা আচ্ছন্ন হয়েছিল। আর আর যেন সিগারেট জ্বালানোর জন্য খুব খুব আগ্রহী। আর আর ওই হাতটা হাতটা টিপ করে কাঁপছিল। আমরা হাত তুলে প্রবীণকে থামতে বললাম। অন্য কেউ হলে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু সেই বর্ষার রাত, সেই জনমানবহীন জায়গা, সবকিছু বিচার করে মন অন্য কথা বলল। আমরা আর সময় নষ্ট না করে ফিরে এলাম। বন্ধুত্বের সীমা সব কিছুতেই থাকা উচিত। এতক্ষণ শুনছিলেন শ্মশানের রাত এবং গল্প পাঠে আমি গোপীনাথ। আমরা আবারও ফিরে আসব আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।